চলতি শিক্ষাবর্ষ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত থাকছে না 7 কলেজ। ঢাবি উপাচার্যের সঙ্গে অধ্যক্ষদের বৈঠকে সিদ্ধান্ত। খুলনায় চলছে ট্যাঙ্ক লরি শ্রমিকদের ধর্মঘট। 16 জেলায় বন্ধ তেলতালিনী সরবরাহ, আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি। শুল্কমুক্ত সুবিধায় আনা আওয়ামী লীগের সাবেক এমপিদের 24টি ল্যান্ড ক্রুজার নিলামে চলছে আরও 7টি নিলাম প্রস্তুতি। খানাখন্দে বেহাল লালমনিরহাটের তিস্তা বুড়িমারি মহাসড়ক, ছোট বড় গর্তে ভরা বিভিন্ন অংশ, যান চলাচলের চরম দুর্ভোগে। এবং ফেনীতে বাসাবাড়িতে তীব্র গ্যাস সংকট, দিনের বেলায় জ্বলে না চুলা, মাটির চুলায় রান্না নিয়ে বিপাকে হাজারো পরিবার। আমন্ত্রণ দেশ জনপদ সংবাদে, দেখছিলেন শিরোনামগুলো, সঙ্গে আছে আমি ডানা ইসলাম। এবার যাচ্ছি বিস্তারিত সংবাদে। 2024-25 সেশন থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত থাকছে না রাজধানীর সরকারি 7 কলেজ। সোমবার 7 কলেজের অধ্যক্ষদের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। সিদ্ধান্ত অনুযায়ী 2024-25 সেশন থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে 7 কলেজের ভর্তি বন্ধ হবে। বৈঠকের শেষে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমেদ খান। জানান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে অধিভুক্ত সরকারি 7 কলেজ আলাদা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ সময় 7 কলেজ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনাকাঙ্ক্ষিত ঘটনায় দুঃখ প্রকাশ করেন তিনি। এই মুহূর্ত থেকে নতুন করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে 7 কলেজের কোনো ভর্তি নেওয়া হবে না উল্লেখ করে তিনি বলেন, যারা এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে আছেন তাদের বিষয়ে ঢাবি দায়িত্বশীল থাকবে। সভায় সার্বিক বিষয়ে বিস্তারিত আলোচনা করে আমরা নিম্নলিখিত সিদ্ধান্তগুলো গ্রহণ করেছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে অধিভুক্ত সরকারি 7 কলেজের সম্মানজনক পৃথকীকরণের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অধিভুক্ত সরকারি 7 কলেজের শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম পরিচালনা সংক্রান্ত পূর্ববর্তী যে সিদ্ধান্ত আমরা নিয়েছিলাম সেটি পরিবর্তন করে আমরা 1 বছর এগিয়ে এনে এবছর থেকেই অর্থাৎ 2024-25 শিক্ষাবর্ষ থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে আর ভর্তি না নেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে 7 কলেজের অধ্যক্ষদের বৈঠকের সিদ্ধান্ত নিয়ে কথা বলছেন ঢাকা কলেজ অধ্যক্ষ। সরাসরি চলে যাচ্ছে সেখানে। হওয়ার পর থেকে কোনো সুফল কি এখন পর্যন্ত দেখা গেছে? আমরা তো প্রতি বছর একটা করে একটা জটিলতা দেখে যাচ্ছি। এই যে অধিভুক্তি এর বিষয়টা, এই যে পরিকল্পনাটা, এইটাকে একটু মূল্যায়ন করবেন যে আসলে কার মাথা থেকে বুদ্ধিটা আসলো আর এটার ফলাফলটা কি এবং এটার সাফারিংসটা আসলে কবে শেষ হবে? আসলে কার মাথা থেকে এসেছে এটা আমরা অবশ্য কেউই জানি না। কালকে একটি প্রশ্নের উত্তর আমিও খুঁজে পাইনি। সেটি হলো এই সংক্রান্ত যে প্রজ্ঞাপন, সেটি আমরা কেউই দেখিনি। তো এইটার একটা ধারণা বলা যায়, সেটা হলো যে 2 বিশ্ববিদ্যালয়, জাতীয় বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয় তৎকালীন যে ভাইস চ্যান্সেলর মহোদয়রা ছিলেন তাদের মনস্তাত্ত্বিক দ্বন্দ্বের একটা ফসল, যেটি রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকে চাপিয়ে দেওয়া বিষয় ছিল। তখন আমরা যেটা আশান্বিত ছিলাম, আশার যে জায়গাটা ছিল যে ঢাকা বিশ্ববিদ্যালয় আমরা বলি প্রাচ্যের অক্সফোর্ড, তো সেটার সার্টিফিকেট পেলে ছাত্র অবশ্যই গর্বিত হবে। আমরা সেটা একটা পার্ট কাজ করতে পারছি, সেটাও মনে করেছিলাম যে এটা একটা ভালো উদ্যোগ। কিন্তু এটা খুব শীঘ্রই আমরা আশাহত হয়েছি, কারণ ওইখানে যে অবস্থাগুলো, এটা তো আপনারা বলছেন, এই অবস্থাগুলো কারো কাছে কাম্য না। কারণ ছাত্রদের বিড়ম্বনা, শিক্ষকদের বিড়ম্বনা, সর্বোপরি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা এই জিনিসটা চায় না, শিক্ষকদেরও একটা অংশ এই বিষয়টি চায়নি। তো এটা যেভাবে ঘটে গেছে সেটা হলো কোনো রকম বিচার বিশ্লেষণ না করে, তো এইবারে একটা আশার জায়গা, সেটা হলো যে একটা অন্তত কমিটি হয়েছে উচ্চ ক্ষমতা সম্পন্ন, যারা এটা নিয়ে অন্তত চিন্তা করছেন, এর স্টেক হোল্ডার যারা, তাদের সবার সাথে কথা বলার চেষ্টা করছেন। তার ভিত্তিতে তারা যদি একটা তৈরি করেন, সেটা মনে কাঠামো বেটার কিছু আমরা আশা করতে পারি। এখন এরপরে আশা হতে হবে কিনা সেটা অবশ্য অদূর ভবিষ্যৎ বলে দিবে। না, এইটা ওনারাও একটা পর্যায়ে, এই যে কালকের যেটা হয়েছে সেটা তো আমি বললাম অনাকাঙ্ক্ষিত, অনভিপ্রেত, আর এটি ঘটবে এটা নিশ্চিত ছিল। এই জন্য বলছি যে 7 কলেজ নিয়ে যখনই আন্দোলন একটা পর্যায়ে আসলো, বিশেষ করে গণ অভ্যুত্থানের পরে, তখন কিন্তু আমাদের প্রথম বসা ছিল জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাথে। এর কারণটা ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র আন্দোলন করছে, 7 কলেজ আন্দোলন করছে, 2 পক্ষই এটার বিপক্ষে।
তাহলে থার্ড একটা ভেন্যু ছিল জাতীয় বিশ্ববিদ্যালয়। ওনারা যখন যোগাযোগ করে আমি স্পষ্ট বলেছি আমরা চাকরি করি মন্ত্রণালয়ের অধীনে, আমাদের সুপারভাইজিং অথরিটি হলো আমাদের ডাইরেক্টর জেনারেল, তো ওনাদের মাধ্যমে না হলে আমরা ওইখানে যেতে পারি না। তো পরে ওনার ডিজি মহোদয় বলছেন উনি নিজে থাকবেন, কারণ হলো ওটা ছিল একটা থার্ড ভেন্যু, সেখানে ওই কথাটা আসছে যে নো জাতীয় বিশ্ববিদ্যালয়, নো ঢাকা ইউনিভার্সিটি। তাহলে কি হতে পারে? তো সেই ক্ষেত্রে আমার একেবারে সুনির্দিষ্ট প্রস্তাবনা ছিল যে এই প্রধান স্টেক হোল্ডার হলো ছাত্ররা। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে 7 কলেজ অধ্যক্ষদের বৈঠকের সিদ্ধান্ত নিয়ে কথা বলছিলেন ঢাকা কলেজ অধ্যক্ষ। আমরা এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম সেখানে। খুলনার ট্যাঙ্ক লরি শ্রমিকদের ধর্মঘট অব্যাহত রয়েছে। এতে 16 জেলায় জ্বালানি তেল সরবরাহ ও পরিবহন বন্ধ রয়েছে। শ্রমিক নেতা আলী আজিমের জামিন না হওয়ায় কর্মবিরতি অব্যাহত রাখা হয়েছে বলে জানায় শ্রমিক ইউনিয়ন। এদিকে কর্মবিরতিতে পরিবহন বন্ধ থাকায় বিপাকে পড়েছেন হেলপার ও চালকরা। খুলনা থেকে নূর ইসলাম রকির প্রতিবেদন, জানাচ্ছেন টুম্পা আফরোজ। খুলনা বিভাগীয় ট্যাঙ্ক লরি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আলী আজিমের মুক্তির দাবিতে ধর্মঘট অব্যাহত রয়েছে। আন্দোলনের দ্বিতীয় দিনে সকাল 8টায় শ্রমিকরা পদ্মা, মেঘনা ও যমুনা ডিপো গেটের সামনে ট্যাঙ্ক লরি রেখে ধর্মঘট শুরু করেন। এ সময় তারা সব ধরনের জ্বালানি তেল সরবরাহ বন্ধ রাখেন। ট্যাঙ্ক লরি শ্রমিকদের আন্দোলনের ফলে খুলনা বিভাগের 10 ও বৃহত্তম ফরিদপুরের 6 জেলায় জ্বালানি তেল সরবরাহ বন্ধ হয়ে যায়। শ্রমিক নেতা আলী আজিমের জামিন না হওয়ায় কর্মবিরতি অব্যাহত রয়েছে। আমাকে সেক্রেটারি জামিন দেয় নাই, আমাদের এই কর্মবিরতি অব্যাহত থাকবে যতক্ষণ সেক্রেটারি জামিন না দেবে, এতক্ষণ আমাকে কর্মবিরতি চলবে। তারে ভালোবাসে বিদায় তারা গাড়ি বন্ধ করে দিয়েছে যে আমরা এই গাড়ি চালাবো না। আমাদের সাধারণ সম্পাদকের মিথ্যা মামলা দিয়ে অ্যারেস্ট করছে, এই জন্য আমরা এই গাড়ি চালাবো না, আমরা দরকার হয় না খাই থাকবো। আমাদের গাড়িগুলো বন্ধ, আমরা খুব সমস্যা আছি, আমাদের গাড়িগুলো না চললে আমাদের সংসার চলবে না। আমরা খুব বিপদের ভিতরে আছি, আমরা যাতে অতি শিগগিরই যাতে সেক্রেটারি সাহেব জামিন হয়ে যায়। আমরা গাড়ি না চালাতে পারলে আমরা কিভাবে পেটে দেবো? বউ, ছেলে মেয়ে, মা বাপ নিয়ে তো আমাদের খেতে হয়। নেতার মুক্তি না হওয়া পর্যন্ত কর্মবিরতি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়ে বিভাগীয় শ্রমিক ইউনিয়নের সভাপতি জানান, দ্রুত সমস্যার সমাধান না হলে চালক ও হেলপারদের দুর্ভোগ বাড়বে। দেশের সেবা করি, আমরা জনগণকে কষ্ট দিব না, আমরা কষ্ট দিতে রাজিও না। জামিন যখন নামঞ্জুর হয়েছে, আমরা মালিক সমিতির সঙ্গে আরও 4টি সংগঠন আছে, এদের সঙ্গে আলোচনা করে আমরা নেক্সট আপনাদেরকে বড় একটা আন্দোলনে যাব, কর্মসূচি ঘোষণা করব। এই বিষয়ে আমরা আলোচনা করে আপনাদেরকে জানাবো ইনশাআল্লাহ। এখন আমরা কোনো হরতাল, আমরা কোনো রাস্তা ব্যারিকেডিং, আমরা কোনো ভাঙচুর হিসাবে যাব না। আমাদের কর্ম থেকে আমরা অপাস, আমরা কর্ম করব না, এই সমস্যা সমাধান না হওয়া। আজিমের জামিন না হওয়া পর্যন্ত কর্মবিরতি চলবে জানিয়ে মালিক পক্ষের সঙ্গে কথা বলে আরও কর্মসূচি দেওয়ার কথা জানান বিক্ষুব্ধ শ্রমিকরা। নিউজ ডেস্ক, দেশ টিভি। এ বিষয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী নূর ইসলাম রকি। রকি, ধর্মঘটের বর্তমান পরিস্থিতি কেমন দেখতে পাচ্ছেন? খুলনা বিভাগীয় ট্যাঙ্ক লরি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আলী আজিমের দুপুরে জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর পর কিন্তু কর্মবিরতি অব্যাহত রেখেছে শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ। আমরা এই মুহূর্তে আছি শ্রমিক ইউনিয়ন কার্যালয়ের সামনে, এখানে কিন্তু শ্রমিকরা অবস্থান করছে। তাদের একটাই দাবি যে তাদের নেতার মুক্তি না হওয়া পর্যন্ত তারা তাদের কর্মবিরতি অব্যাহত রাখবে। এদিকে আমরা একটি বিশ্বস্ত সূত্রে জানতে পেরেছি যে প্রশাসনের একটি পক্ষ থেকে কিন্তু ট্যাঙ্ক লরি মালিক, শ্রমিক এবং মালিক নেতৃবৃন্দের সাথে একটি বৈঠক চলছে, রুদ্ধকর বৈঠক। ওই বৈঠক শেষে হয়তো বা কোনো ফলাফল আসতে পারে, এটা হয়তো বা 1 থেকে 2 ঘন্টার ভিতরে আমরা আপডেট তথ্য জানতে পারবো। পাশাপাশি একটু কথা বলে রাখি যে গতকাল থেকে যে কর্মবিরতি চলছে, এই কর্মবিরতির কারণে কিন্তু খুলনা বিভাগের 10টি জেলা সহ 16টি জেলায় কিন্তু তেল বিপণন বন্ধ রয়েছে, যার কারণে কিন্তু প্রভাব পড়েছে সর্বোচ্চ জেলায়। খুলনার পদ্মা, মেঘনা এবং যমুনা যে 3টি ডিপো আছে, এই 3টি ডিপো থেকে আমরা যে তথ্য পেয়েছি সর্বশেষ, যে আজকে কিন্তু সকাল থেকে কিন্তু এখন পর্যন্ত কোনো তেল উত্তোলন না হলেও ডিপোর সামনে কিন্তু গাড়ি বহাল আছে। নির্দেশনা আসলেই হয়তো বা প্রত্যাহার হয়ে তারা তেল উত্তোলন করবে, এমনটাই তাদের অবস্থান আছে। খুলনা থেকে এটা ছিল আমার কাছে সর্বশেষ সংবাদ। গাজীপুর টঙ্গী। খুলনা থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী। শুল্কমুক্তির সুবিধায় আনা আওয়ামী লীগ সরকারের সাবেক সংসদ সদস্যদের বিলাসবহুল 24টি ল্যান্ড ক্রুজার গাড়ি সহ 44টি গাড়ি নিলামে তুলেছে চট্টগ্রাম কাস্টমস কর্তৃপক্ষ।
অনলাইনে সোমবার সকাল 9টা থেকে এই নিলাম কার্যক্রম শুরু হয়, চলবে 16 ফেব্রুয়ারি পর্যন্ত। 24টি বিলাসবহুল গাড়ির প্রতিটি সংরক্ষিত দাম ধরা হয়েছে 9,67,00,000 টাকা। 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর শুল্কমুক্ত সুবিধায় আনা এসব গাড়ির খালাস আটকে যায়। পরে কাস্টমস কর্তৃপক্ষ আমদানিকারকদের গাড়ি খালাস নেওয়ার জন্য 15 দিন সময় বেঁধে দেওয়া 2 দফা চিঠি দেয়। নির্ধারিত সময়সীমার মধ্যে এসব গাড়ি খালাস না করায় নিলামে তোলা হয়। কাস্টমস কর্মকর্তারা জানান, শুল্কমুক্ত সুবিধায় আনা সাবেক এমপিদের 31টি গাড়ির মধ্যে প্রথম দফায় 24টি নিলামে তোলা হয়। বাকি 60টি গাড়ি আইনি প্রক্রিয়া শেষে নিলামে তোলা হবে। নির্বাচনের সাথে সংশ্লিষ্ট ডিপার্টমেন্টগুলো আগামী 6 মাসের মধ্যে সংস্কার করা সম্ভব বলে মন্তব্য করেছেন জামায়াত ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। তিনি বলেন, সংস্কার শেষে অন্তর্বর্তী সরকারের উচিত নির্বাচনের রোড ম্যাপ ঘোষণা করা। সোমবার সকালে নড়াইলে জেলা জামায়াত নেতা নুরুন নবী জিহাদির জানাজা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। জামায়াত সেক্রেটারি বলেন, জামায়াত নিরপেক্ষ নির্বাচন চায়, 2014, 18 ও 24-এর মতো নির্বাচন চায় না। সংস্কারের জন্য যৌক্তিক সময় দিতে জামায়াত প্রস্তুত আছে বলেও জানান তিনি। আগামী 6 মাসের মধ্যে এই সংস্কারগুলো শেষ করা সম্ভব। দেন সংস্কার কাজ সমাপ্ত করার পরে অন্তর্বর্তীকালীন সরকারের উচিত একটা ইলেকশনের রোড ম্যাপ ঘোষণা করা। আমরা বলি যে নির্বাচনের জন্য আমরা 15 বছর অপেক্ষা করতে পারলাম, সেই নির্বাচনকে সুষ্ঠু করার জন্য যদি 2, 3, 4 মাস আগে হলো কি পরে হলো, দ্যাট ইজ নট ইম্পর্টেন্ট। ইম্পর্টেন্ট হচ্ছে ইলেকশনটা নিরপেক্ষ হবে কিনা। 31 জানুয়ারি শুরু হচ্ছে বিশ্ব ইজতেমা। গাজীপুর টঙ্গী টুরাক তীরে চলছে প্রস্তুতি। এ নিয়ে আলোচনাতে যুক্ত হচ্ছেন সহকর্মী নজরুল ইসলাম। নজরুল, ইজতেমার প্যান্ডেল তৈরির কাজ কেমন চলছে? ডানা, আপনি যেমনটা বলছিলেন, আপনি জানেন যে বিশ্ব টঙ্গী তুরাক নদীর তীরে বিশ্ব ইজতেমার যে প্রস্তুতি সেটা কিন্তু সম্পূর্ণ হয়ে আসছে এবং শেষ মুহূর্তের যে একটু যে কাজগুলো রয়েছে সেগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে মানে খুব তড়িৎ গতিতে এই কাজগুলো করছেন। এবং আপনারা জানেন যে সর্ববৃহৎ ধর্মীয় সমাবেশ 31 যে জানুয়ারি অনুষ্ঠিত হবে, সেই উপলক্ষে কিন্তু আপনার যে এখানকার মুসল্লি যারা রয়েছেন তারা কিন্তু স্বেচ্ছাশ্রমের ভিত্তিতেই কিন্তু এই বিশাল যে আয়োজক অর্থাৎ 160 একর জমির উপরে যে নির্মিত বিশাল প্যান্ডেল সেটি কিন্তু সম্পন্ন করে ফেলেছেন ইতিমধ্যে। আপনি দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু আমার পিছনে কিন্তু মূল মঞ্চের যে কাজ সেটা কিন্তু করছেন এবং তারা কিন্তু বিভিন্ন মাদ্রাসার এবং যারা তবলিগ জামাতের বিভিন্ন সময় যারা এই সময় লাগিয়ে থাকেন সেই সমস্ত যে মুরব্বী রয়েছেন তারা তাদের স্বেচ্ছাশ্রমের ভিত্তিতেই কিন্তু এই মাঠটি তৈরি হয়েছে। আপনি জানেন যে 31 তারিখকে ঘিরে কিন্তু এখানে সকল প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন হয়েছে এবং শেষ মুহূর্তের যে কাজগুলো রয়েছে তারা কিন্তু করে নিচ্ছেন। এবং আপনারা জানেন যে আমি মাঠের বিভিন্ন অংশ ঘুরে দেখেছি, বিশাল বড় যে সামিয়ানা সেটা কিন্তু টানানো কমপ্লিট এবং বৈদ্যুতিক কাজ এবং মাঠের ভিতরে যে দাগ কাটা সেগুলা সবকিছু কিন্তু সম্পূর্ণ হয়েছে। এবং আমি যদি আপনাকে একটু দেখাতে চাই যে পিছনে যে মূল মঞ্চ যেখান থেকে ইসলামিক যে চিন্তাবিদরা রয়েছেন যারা দিক নির্দেশনামূলক বক্তব্য দিবেন এই মঞ্চ থেকে, সেই মঞ্চ কিন্তু ইতিমধ্যেই প্রস্তুত করা হয়েছে। এছাড়া কিন্তু সব দিকেই দেখছি যে পয় নিষ্কাশনের ব্যবস্থা থেকে শুরু করে সব ধরনের ব্যবস্থা কিন্তু সবকিছু কাজ ইতিমধ্যেই শেষ করে ফেলছেন। অর্থাৎ শেষ মুহূর্তের যে প্রস্তুতি রয়েছে সেগুলো কিন্তু আমরা দেখতে পেয়েছি। ইতিমধ্যেই কিন্তু ইজতেমায় আমরা লোকজন আসতে শুরু করেছেন এবং আগামীকাল থেকে কিন্তু লোকজন ব্যাপক আকারেই কিন্তু মাঠে প্রবেশ করবেন এবং যার যার খিত্তা অনুযায়ী কিন্তু তারা অবস্থান নেবেন। তো শেষ মুহূর্তের যে প্রস্তুতি এখানকার আমরা কথা বলেছিলাম যে এখানকার যে মুরব্বী রয়েছেন তারা কিন্তু যেটা জানিয়েছেন যে ইতিমধ্যেই কিন্তু তারা সকল কাজ সম্পূর্ণ করে ফেলছেন এবং মাঠ কিন্তু তাদের জন্য ইজতেমায় আসা আগত মুসল্লিদের জন্য কিন্তু প্রস্তুত এবং সম্পূর্ণই প্রস্তুত। এবং তারা কিন্তু 31 জানুয়ারি থেকে প্রথম পর্বের যে ইজতেমা শুরু সেটি কিন্তু করার জন্য তারা মাঠ প্রস্তুত করে ফেলেছেন এবং তাদের এখন আর কোনো কাজ বাকি নেই। শেষ মুহূর্তের যে ছোটখাটো যে কাজগুলো রয়েছে অর্থাৎ সেই কাজগুলো কিন্তু তারা এবং আপনার ভুল ত্রুটি কোনো জায়গায় আছে নাকি সেটা কিন্তু চেক দিচ্ছেন। এইরকমই কিন্তু এইভাবে কিন্তু গাজীপুরের টঙ্গী তুরাক নদীর তীরে কিন্তু আপনার এই মাঠ প্রস্তুত করা সম্পন্ন হয়েছে। ইতিমধ্যে আমরা দেখেছি যে স্কুল এবং কলেজের শিক্ষার্থী যারা রয়েছেন, মাদ্রাসার শিক্ষার্থীও কিন্তু এখানে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে কিন্তু এই মাঠ তৈরি করেছেন। তো ডানা, এই ছিল আমার কাছে ইজতেমা ময়দান থেকে সর্বশেষ। নজরুল, ধন্যবাদ আপনাকে। 31 জানুয়ারি শুরু হচ্ছে বিশ্ব ইজতেমা, এ নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী।
মাদারীপুরে অবৈধ দখল হওয়া সৈয়দারবালি খাল উদ্ধারের অভিযান চালিয়েছে পৌর প্রশাসন। সোমবার সকালে পৌর এলাকার ৪ নম্বর ওয়ার্ডের মাতুব্বরবাড়ি মসজিদ থেকে ঋষিবাড়ি পর্যন্ত ২ কিলোমিটার খালটির অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। খালটির মুক্ত হওয়ায় সৈয়দারবালি পানিছত্র ও শকুনি এলাকার প্রায় ১০,০০০ পরিবার জলাবদ্ধতা থেকে নিরসন পাবে বলে জানান পৌরসভার প্রশাসক। পর্যায়ক্রমে শহরের সবগুলো খালি উদ্ধার অভিযান শুরু করা হবে বলেও জানান তিনি। আমরা আজকে থেকে উচ্ছেদ অভিযান শুরু করেছি। অবৈধ যে কটা স্থাপনা ছিল সবাই খুবই স্বতঃস্ফূর্তভাবে আমাদের সাহায্য করেছে। যাদের অবৈধ স্থাপনা ছিল আমরা তাদেরকে বলেছি, তারা নিজেরাই সরিয়ে নিয়েছে। ১-২টা স্থাপনা রয়েছে, ওগুলা সরানোর পরে আমরা এই খালটাকে পুরোপুরি খনন করে দিব, যেন এই খাল দিয়ে বর্ষাকালে সমস্ত পানিটা নেমে যেতে পারে। ধীরে ধীরে এরপরে আমরা আরও যে কটা খাল শহরের ভিতরে আছে, শহরের জলাবদ্ধতা নিরসন করতে গিয়ে যে কটা খাল আমাদেরকে এরকম করে খনন করার ব্যবস্থা করতে হবে আমরা করব। থানাখন্দে বেহাল দশা লালমনিরহাটের তিস্তা বুড়িমারি মহাসড়কের মহেন্দ্রনগর মোস্তফি অংশের। অধিকাংশ জায়গায় উপরিভাগ সরে সৃষ্টি হয়েছে ছোট বড় গর্তের। এতে ঝুঁকি নিয়ে চলছে বুড়িমারি স্থলবন্দর থেকে আসা ৮ শতাধিক ভারী ট্রাক সহ ছোট বড় যানবাহন। পথচারী, যানবাহন চালক ও স্থানীয়রা বলছেন, কিছুদিন পর পর সড়কের সংস্কার করলেও তা দীর্ঘস্থায়ী হয় না। লালমনিরহাট থেকে জামাল বাদশার প্রতিবেদনে বিস্তারিত। লালমনিরহাটের বুড়িমারি তিস্তা মহাসড়ক, যার প্রশস্ততা মাত্র 18 ফুট, বর্তমানে বেহাল অবস্থা রয়েছে সড়কটি। ৮ বছর আগে মহেন্দ্রনগর থেকে মোস্তফি পর্যন্ত ৭ কিলোমিটার অংশ এলজিডি থেকে সড়ক ও জনপথ বিভাগে হস্তান্তর হয়। এরপর থেকে প্রতি বছর এই অংশে সংস্কারে কোটি কোটি টাকা খরচ হলেও সড়কের প্রশস্ততা বাড়ানো হয়নি। সড়কের বেশিরভাগ অংশে পাথর, পিচ উঠে গিয়ে ছোট বড় গর্ত তৈরি হয়েছে, যা দুর্ঘটনার কারণ। এই সড়ক দিয়ে ভারী ট্রাক সহ ছোট বড় সব ধরনের যানবাহন ঝুঁকি নিয়ে চলছে। স্থানীয় বাসিন্দা ও চালকরা বলছেন, সড়কের মান ভালো না হওয়ায় সংস্কারের পরও সড়ক দ্রুত পূর্বের অবস্থায় ফিরে যায়। তারা সড়কের প্রশস্ততা বৃদ্ধি ও মানসম্মত সংস্কারের দাবি জানাচ্ছেন। সুযোগও নাই, রাস্তার পাশে কোনো এক্সট্রা কোনো রাস্তাও নাই। আর রাস্তাটা আমার মনে হয় যে আসলে এই যে বললো ডিজিটাল বাংলাদেশ, আমার মনে হয় সর্বনিম্ন যদি কোয়ালিটি হয় বাংলাদেশের এই লালমনিরহাট জেলার এই রাস্তাটাই শুধু নিম্ন মানের এখনো পর্যন্ত আছে। এই রাস্তা ভেঙে চুরে দেখা যাচ্ছে, আবারও এই মাল সামরা দিয়ে আবারও দেখা গেছে এগুলা দিয়ে রাস্তা সেরে দিয়ে দেয়। আজকে 2 দিন আগে আমার টিউবের মাথা ভাঙলো, অ্যাক্সেল ভাঙলো, 60,000 টাকা লাগছে। তবে সড়ক সংস্কারে উদ্যোগ রয়েছে, শীঘ্রই ঠিকাদার নিয়োগ করা হবে বলে জানান এই কর্মকর্তা। ওখানে একটা ডিজিট পেমেন্ট ওয়ার্ক হয়েছে 49 লাখ টাকা, আর আমার বিভাগীয়ভাবে রুটিন মেইনটেন্যান্সে কাজ হয়েছে, এটাই আমার তথ্য আছে। আর সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী জানিয়েছেন, সড়কটির সংস্কার কাজ সড়ক ও জনপথ বিভাগের বিভাগীয় কাজ হিসেবে চলমান রয়েছে। সম্প্রতি এই কাজের টিএমপির আওতায় এটা টেন্ডার হয়েছে এবং ইভলিউশনে অনুমোদনের প্রক্রিয়াধীন রয়েছে। প্রতি বছর কোটি কোটি টাকা ব্যয় হলেও সড়ক সংস্কারের মান নিয়ে প্রশ্ন উঠছে। সড়কের প্রশস্ততা বাড়ানোর পাশাপাশি টেকসই সংস্কারে সরকারের নজরদারি দেখতে চান স্থানীয়রা। জামাল বাদশাহ, দেশ টিভি, লালমনিরহাট। মৌলভীবাজারের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় 9.6 ডিগ্রি সেলসিয়াস। বেলা গড়িয়ে সূর্যের আলোর দেখা মিললেও কাটছে না শীত অনুভূতি। এ নিয়ে জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সালেহ এলাহি কুটি। কুটি, শীতের দাপটে জনজীবনে কি প্রভাব পড়ছে? ডানা, আপনাকে একটা বিষয় জানাতে চাই যে গত 2 দিন যাবৎ মৌলভীবাজার 10 ডিগ্রির নিচে তাপমাত্রা উঠানামা করছে। আজকে সকাল 9টায় মৌলভীবাজারের তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সর্বনিম্ন 9.6 ডিগ্রি সেলসিয়াস এবং গতকালকে ছিল 9.2 ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ গত কয়েকদিন যাবৎ সূর্য দেখা মিললে সূর্যের তাপ অনেকটা অনুভূত হচ্ছে না, যার কারণে অনেকটাই শীত অনুভূত হচ্ছে। শীত অনুভূত হওয়ার আরেকটি কারণ হচ্ছে, যেটি হচ্ছে যে কনকনে বাতাস এবং কুয়াশাচ্ছন্ন থাকে আকাশ, যার কারণে শীতটা অনেকটাই অনুভূত হচ্ছে। এই শীতের কারণে মানুষের দুর্ভোগ অনেকটাই বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে যারা খেটে খাওয়া মানুষ তারা অনেকটাই কাজে বের হতে পারতেছেন না ঠান্ডার কারণে। এবং এই মৌলভীবাজারের যে বাস্তব অবস্থা যেটা হচ্ছে যে শীত বস্ত্র যেটা দেওয়া হয়েছে সেটা প্রয়োজনীয় তুলনায় অনেক কম। কথা বলেছিলাম জেলা প্রশাসনের সাথে, জেলা প্রশাসন বলেছেন যে এই বিষয়ে তারা প্রয়োজনীয় কম্বল
বিতরণ করতেছেন, কিন্তু যে খেটে খাওয়া মানুষ যারা, বিশেষ করে চা শ্রমিক জনগোষ্ঠী, তারা এখন পর্যন্ত কোনো শীতবস্ত্র না পাওয়ার পরিপ্রেক্ষিতে তারা অনেকটাই শীতে অনেকটা কষ্ট পাচ্ছে। কথা বলেছিলাম মৌলভীবাজার 250 শয্যা হাসপাতালের তত্ত্বাবধায়কের সাথে। তিনি বলেছেন যে প্রতিদিনই প্রায় রোগী বাড়ছে এবং শীতকালীন রোগীর সংখ্যা গত এক সপ্তাহ ধরে অনেকটাই বৃদ্ধি পেয়েছে এবং যার কারণে তারা নিয়মিত চিকিৎসা দিয়ে যাচ্ছেন। অর্থাৎ মৌলভীবাজারের শীতের প্রকোপ অনেকটাই বৃদ্ধি পেয়েছে। সূর্যের আলো দেখা যাচ্ছে না, দেখা গেলেও সূর্যের তাপটা অনুভূত হচ্ছে না। এই হচ্ছে মৌলভীবাজারের শীত নিয়ে সর্বশেষ। ধন্যবাদ আপনাকে। মৌলভীবাজার থেকে আবহাওয়ার খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। ফেনীতে দীর্ঘদিন দিনের বেলায় গ্যাস না থাকায় চরম ভোগান্তির শিকার হচ্ছেন আবাসিক গ্রাহকরা। মাটি ও ইটের চুলা বানিয়ে খড় লাকড়ি জ্বালিয়ে রান্নাবান্না করতে হচ্ছে বাসিন্দাদের। এমন পরিস্থিতিতে কর্তৃপক্ষের নজরদারি না থাকাকে দুষছেন ভুক্তভোগীরা। তবে সংকট সমাধানে কাজ করার কথা জানায় বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির কর্মকর্তারা। ফেনী থেকে সহকর্মী তোফায়েল আহমেদ নিলয়ের পাঠানো প্রতিবেদন জানাচ্ছেন টুম্পা আফরোজ। গ্যাসের সংযোগ রয়েছে, কিন্তু দিনের বেলায় জ্বলছে না চুলা। এমন গ্যাস সংকটে দীর্ঘদিন ধরে দুর্ভোগে ফেনীর মানুষ। ফেনী শহরের দাউদপুর চৌধুরী বাড়ি, আরামবাগ, মাস্টারপাড়া, কদলগাজী রোড, রামপুর এলাকা সহ পুরো জেলাতে গত 5 বছর ধরে দিনের বেশিরভাগ সময় চাহিদা মতো গ্যাস পাচ্ছেন না বাসিন্দারা। প্রতি বছর এসব এলাকায় গ্যাসের সমস্যা হলেও বর্তমানে তা অসহনীয় পর্যায়ে। সকাল 6টা থেকে রাত 12টা পর্যন্ত গ্যাস না থাকায় গৃহিণীদের গভীর রাতে রান্না করতে হয়। বিকল্প হিসেবে কিনতে হচ্ছে এলপি গ্যাস সিলিন্ডার কিংবা বৈদ্যুতিক চুলা। বহুতল ভবন ও দালান ঘরের বাসিন্দাদের অনেকেই মাটি ও ইটের চুলা বানিয়ে খড় লাকড়ি ব্যবহার করে রান্না করছেন। নিয়মিত বিল পরিশোধ করেও লাইনের গ্যাস না পাওয়ায় এলাকার মানুষ। লাকড়ি চুলো আছে, সিলিন্ডার আছে, গ্যাসের পয়সা দিয়ে সিলিন্ডার পয়সা দিয়ে লাকড়িও ব্যবহার করি। বাবা আন্ডাই কষ্ট করি, ছোট বাচ্চারা চলে স্কুলে যাইতে অনেক সমস্যা। একখানা সকালবেলায় টিফিন দিতে হয় না, কিছু দিতে হয় না। রান্না করে খেতে পাচ্ছি না, সবার পক্ষে তো আর সিলিন্ডার ইউজ করা সম্ভব না। মাটির চুলায় রান্না করতে হয় আমাদেরকে। মাস শেষে আপনার গ্যাসের বিলও দেওয়া লাগতেছে, ওদিকে আপনার মনে করেন সিলিন্ডার গ্যাসও নিতে হচ্ছে। আমরা সাফারিং আর কি। সকালে নাস্তা না খেয়ে বাচ্চারা যায় স্কুলে। গত বছরের থেকেও কমপ্লেইন তো দিতেছে, কমপ্লেইন তো কোনো লাভ নাই। মানে ফজরের নামাজে 2 ঘন্টা আগে উঠে ফাঁক করি, ফজরের নামাজ শেষে গ্যাস আর থাকে না। নিরবিচ্ছিন্ন গ্যাস সরবরাহ নিশ্চিতে প্রকল্পপত্র পাঠানো হয়েছে জানিয়ে এরই মধ্যে সংকট কিছুটা কেটেছে বলে দাবি করেন এই কর্মকর্তা। গ্যাস উত্তরণে, সংকট উত্তরণে আমরা কাজ করতেছি। 10 PSI চাপ উন্নতি ঘটানো হয়েছে, যে কারণে ফেনী অনেক অঞ্চলে কিন্তু গ্যাসের চাপ আগের চেয়ে বৃদ্ধি পেয়েছে বলে আমাদের কাছে খবর আছে। দ্রুত গ্যাস সংকট নিরসনে ব্যবস্থা নেয়ার দাবি ফেনীবাসীর। নিউজ ডেস্ক, দেশ টিভি। মৌলভীবাজারে বেড়েছে আখের রস ও লালি গুড়ের কদর। বেচাকেনা হচ্ছে গ্রামাঞ্চল সহ শহরেও। স্বল্প খরচে উৎপাদনে লাভবান হচ্ছেন প্রান্তিক চাষিরা। সহকর্মী সালি এলাহি কুটির তথ্য ছবিতে সালমা জাহানের ডেস্ক রিপোর্ট। ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে মাঠে আখ সংগ্রহ করা শুরু করেন চাষিরা। কাঁধে করে আখ নিয়ে আসেন নিজ বাড়ির উঠানে, শুরু করেন মাড়াইয়ের কাজ। পাওয়া যায় খাঁটি রস, সেই রস পাত্রে ঢালা হয় বিক্রি ও গুড় তৈরির জন্য। দীর্ঘ সময় বিশেষ পদ্ধতিতে জাল দিয়ে তৈরি করা হয় সুস্বাদু আখের তরল গুড়, স্থানীয়ভাবে যা লালি নামে পরিচিত। মুসলিম পরিবার মাইসে আমরা এটা করি, হরিয়া এটা দি গুড় মালাই ব্যবসায়ী না রস বেছে লালি মালাই মালাই আমরা এটা খেত দরিয়া রাখছি। ইয়ার খেত করি আমরা প্রায় 3-4 লাখ টাকার লালি কিংবা রস বেশি, কিন্তু সরকারি কোনো ট্রেনিংও পাই না। আর এখন মেশিন বাইরে নিয়ে খরচ বাড়ছে, 120 টাকা ডিজেলের লিটার। এটা খরচ দিয়া, খামলা খরচ দিয়া ব্যবসা কম হয়। খেজুরের রসে নিপা ভাইরাসের আতঙ্কে অনেকেই ঝুঁকছেন আখের রস ও লালিতে, যা শীতকালীন পিঠাপুলিকে আরো সুস্বাদু করে। খুব সকালাই আইয়া রস নেই, পিওর রস নেওয়ার পরে মানুষের চাহিদা আছে, মানুষের রস খাই, আমরা এলাকার রস বেশি। আপনার রস খাইলাম, খুব সুস্বাদু রস। আর রাস্তার পাশে যে রসগুলা বেছে এগুলা থাকে, এগুলা খুব ভালো। আমরা সামনেও তারা প্রক্রিয়া করিয়া বা সুন্দর করি পরিবেশন করিয়া দিছে আমরা রে, হইলে সবটাও ঠিক আছে, হইলে দামটা একটু বেশি পড়ে যায়।
গ্রাম বাংলার ঐতিহ্য ধরে রাখার জন্য আখের লালি গুড় বিক্রি করে যাচ্ছেন চাষিরা। রং কিংবা স্বাদ বাড়ানোর জন্য কৃত্রিম কোনো কিছু ব্যবহার করা হয় না। আমার বাপ দাদার এই ঐতিহ্যটা আমি ধরিয়া রাখছি। এখান থেকে আমি প্রায় 27 বছর যাবত আমি আখর চাষ করি এবং আখ থাকি আমি রস, গুড়, লালি এগুলা বানাই। এটা কোনো ভেজাল নাই, এটা অরিজিনাল খাঁটি জিনিস। এদিকে আখ চাষে কৃষকদের সহযোগিতার কথা জানান জেলা কৃষি কর্মকর্তা। আখের ফলন ভালো হয়েছে এবং গুড় হিসেবে ব্যবহার হচ্ছে। আমরা আশা করছি কৃষক ভাইদেরকে নিয়ে আগামীতে প্রশিক্ষণ এবং উন্নত জাতের চারা বা কলমের চারা দেওয়া যায় সেই জন্য বিশেষ উদ্যোগ গ্রহণ করছি। চলতি মৌসুমে মৌলভীবাজারের 7টি উপজেলায় 25 হেক্টর জমিতে আখ চাষ হয়েছে। আনুমানিক 4000 টন আখ থেকে প্রায় কোটি টাকার লালি গুড় তৈরি ও বিক্রি হবে, এমনটাই ধারণা কৃষি বিভাগের। নিউজ ডেস্ক, দেশ টিভি। শিশু একাডেমিতে অনুষ্ঠিত হলো শিশুদের জন্য সবচেয়ে বড় ইভেন্ট কিডস টাইম ফেয়ার 2025। শুক্রবার থেকে শুরু হওয়া 3 দিন ব্যাপী এই মেলায় পার্টনার হিসেবে কাজ করে ডেটল। মেলায় আগত দর্শনার্থীর হাইজিন সুরক্ষার পাশাপাশি শিশুদের সৃজনশীলতা বৃদ্ধির জন্য ডেটল স্টলে গেম ও বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটির আয়োজন করা হয়। মেলায় শিশুদের সৃজনশীল কাজে উৎসাহিত করতে ডেটলের পক্ষ থেকে সুন্দর ও আকর্ষণীয় উপহার দেওয়া হয়। এছাড়াও স্টলে শিশুসহ পরিবারের হাইজিন সুরক্ষার জন্য ডেটল হাইজিন কারিকুলাম ও ডেটল ওয়ারিং সহ কমিক বুক প্রদান করা হয়। পাশাপাশি ডেটল অনলাইন হাইজিন কারিকুলাম প্ল্যাটফর্মে ফ্রি নিবন্ধন করে দেওয়া হয়। এই ছিল এখনকার দেশ জনপদ সংবাদ। পরে বুলেটিন দেখার আমন্ত্রণ হলো। ধন্যবাদ সবাইকে।